প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ রাজদরবার। 5 ডিসেম্বর 2019 সিলেট জেলা আওয়ামী লীগের সম্মেলন। সামনে সম্মেলন, কেমন আছে সিলেট আওয়ামী লীগ, এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিকের সাথে। অধ্যক্ষ সুজাত আলী রফিক, আপনাকে রাজদরবার স্টুডিওতে আজকের আলোচনায় স্বাগতম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনি জানেন যে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমরা বিভিন্ন মিডিয়াতে দেখি বা সবসময় জানতে পারি যে সিলেটে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে সম্মেলনকে ঘিরে। বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলার সম্মেলন, কেমন চলছে আপনাদের প্রস্তুতি? আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং বাংলা ভিউ রাজদরবারকে আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনাদের জ্ঞাতার্থে এবং সমগ্র দেশবাসীর জ্ঞাতার্থে জানাতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা প্রাচীনতম রাজনৈতিক সংগঠন এই উপমহাদেশের, এবং ইতিমধ্যেই আমাদের সিলেট জেলা সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। 5 ডিসেম্বর আমরা সম্মেলন করতে যাচ্ছি এবং সম্মেলনকে ঘিরে ইতিমধ্যেই আমাদের প্রত্যেকটি উপজেলায় একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সবাই অপেক্ষা করছে 5 ডিসেম্বরের জন্য এবং আমরা অত্যন্ত উৎসাহব্যঞ্জকভাবে এবং সফলতার সাথে এই সম্মেলন সম্পন্ন করতে পারবো বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী। আমরা মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের যে সংগঠন, এই সংগঠনের একটি জেলার সম্মেলন, এই সম্মেলনকে ঘিরে স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে একটা প্রান্তাঞ্চল্য তৈরি হয়েছে। এই প্রান্তাঞ্চলের কারণে একটা সম্মেলনের মাধ্যমে যখন নতুন নেতৃত্ব সৃষ্টি হয়, এজন্য সবাই উৎসুক থাকে এবং সেই রকম একটি পরিবেশ আজকে সিলেটে বিরাজমান। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা আমাদের জাতীয় সম্মেলনকে সামনে রেখে, অর্থাৎ আমাদের জাতীয় সম্মেলন ডিসেম্বরের 20 এবং 21 তারিখে আপনি জানেন, সেই সম্মেলনকে সামনে রেখেই সারা দেশে নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রত্যেকটি ইউনিটের সম্মেলন সম্পাদন করার জন্য। ইতিমধ্যেই আমরা অনেকগুলো উপজেলার সম্মেলন, আমরা ওই আলোচনায় যাব, তার আগে যদি একটু জানতে চাই কোথায় সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে, কে থাকছেন প্রধান অতিথি? আমাদের সম্মেলন সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে, ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে, সেখানে সম্মেলন অনুষ্ঠিত হবে এবং সেই সম্মেলন স্থানও নির্ধারণ করা হয়ে গেছে এবং সেই সম্মেলনে আমাদের দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের, মাননীয় সড়ক এবং সেতুমন্ত্রী, তিনি উপস্থিত থাকবেন, সদয় সম্মতি জ্ঞাপন করেছেন এবং বিশেষ অতিথি হিসাবে আমাদের দলের যুগ্ম সাধারণ সম্পাদক, যিনি সিলেট বিভাগের দায়িত্বে, আমাদের জনাব আমাদের সম্ভবত মাহবুবুল আলম হানিফ ভাই এমপি, উনি আসতেছেন এবং আমাদের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব আহমদ হোসেন, তিনি আসবেন এবং আমাদের এই সিলেটের আপনার যিনি সাংগঠনিক সম্পাদক হিসাবে কেন্দ্রে দায়িত্ব পালন করছেন জনাব মিসবাউদ্দিন সিরাজ, তিনি থাকবেন এবং আমাদের এই অঞ্চলের যারা মন্ত্রী মহোদয়গণ এবং এমপি মহোদয়গণ তারা উপস্থিত থাকবেন। কেমন লোক সমাগম আশা করছেন? 13টি উপজেলার একটি বহর নিয়ে আপনারা সম্মেলনটি করতে যাচ্ছেন। আমরা তো 13টি উপজেলা থেকে আমরা হাজার হাজার জনতার উপস্থিতি সেখানে কামনা করি এবং আরেকটি বিষয় এখানে হয়ে গেছে যে যেহেতু আমাদের 2টি ইউনিট সিলেটে, আপনি জানেন যে একটি জেলা আওয়ামী লীগ এবং একটি মহানগর আওয়ামী লীগ, তো ইতিমধ্যে কেন্দ্রের সাথে আলোচনা করা হয়েছে, কেন্দ্র নির্দেশনা দিয়েছেন যে 2টি ইউনিটের সম্মেলন একসাথেই হবে এবং 2টি ইউনিটের সম্মেলন যেহেতু একসাথে, আমাদের মহানগরের যে 27টি ওয়ার্ড, সেই 27টি ওয়ার্ডেও একই সাথে উৎসাহ উদ্দীপনার সাথে সবাই কাজ করতেছে এবং এখান থেকে আসবেন। আমরা তো আশা করি এখানে 50,000 মানুষের সমাগম, বিশাল একটা সমাগম। আমরা জানি যে আপনাদের দলীয় গঠনতন্ত্র অনুযায়ী আসলে সম্মেলনগুলো বিভিন্ন জেলা ইউনিটের এটি আসলে 3 বছর পর পর হওয়ার কথা। আমরা যদি সিলেট জেলার দিকে তাকাই, এটি হচ্ছে দীর্ঘ 11 বছর পরে। কেন এমনটি হচ্ছে? দেখুন, একটা বিশাল রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রে যদিও বলা হয়েছে যে ত্রিবার্ষিক সম্মেলন হবে এবং ত্রিবার্ষিক সম্মেলন করার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি, কিন্তু দেশের নানাবিধ রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেক সময় ওই সময়ের মধ্যে সম্মেলন সম্পন্ন করা সম্ভব হয় না। বিধায়
সম্মেলন কোনো কোনো সময় পিছিয়ে যায়, তবে যথাসময়ে সম্মেলন হয় এটা আমি ব্যক্তিগতভাবেও এটি অনুধাবন করি এবং এটা করা উচিত। কারণ নেতৃত্ব বিকশিত হওয়ার একটি পথই হচ্ছে যে যথাসময়ে সম্মেলন করা। সম্মেলনগুলো যদি যথাসময়ে অনুষ্ঠিত হয় তখন নতুন নেতৃত্ব বেরিয়ে আসতে পারে এবং যারা বিভিন্ন সময়ে আপনার পুর খাওয়া যে সমস্ত মানুষরা যারা ছাত্র রাজনীতি করেছেন, যুব রাজনীতি করেছেন, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনে আছেন, তাদের এখানে নেতৃত্বে আসার একটা সম্ভাবনা থাকে। তো আমরা এই ক্ষেত্রে পারিনি এই কারণেই যে ওই সময়ে 2011 সালের ডিসেম্বরে আমাদের নতুন কমিটি গঠন করা হয়েছিল। তো এই কমিটি গঠনের পরে আসলে আমাদের 15 সালে আমাদের সভাপতি যিনি ছিলেন জনাব আব্দুল জহির চৌধুরী সুফিয়ান, তিনি জেলা পরিষদের প্রশাসক ছিলেন। তো তিনি হঠাৎ করে মৃত্যুবরণ করায় আমাদের একটা ছন্দপতন ঘটে। আমরা ওই সময় আপনার প্রত্যেকটি উপজেলা সম্মেলনের তারিখ নির্ধারণ করে আমরা উপজেলা প্রত্যেকটি ইউনিয়নে ওয়ার্ডে আমরা কাউন্সিল অধিবেশন করা শুরু করেছিলাম এবং আমাদের যে 13টি ইউনিট আছে সেই 13টি ইউনিটের মধ্যে আমরা ওই সময়ে 6টি ইউনিটের সম্মেলন আমরা সম্পন্ন করতে পেরেছিলাম। কিন্তু এরপরে আমাদের সভাপতি মহোদয়ের মৃত্যু, তৎপরবর্তীতে আপনার এই যে এর আগে জানেন আপনি 13 সালে 14 সালে এখানে যে জামাত শিবিরের বিভিন্ন জ্বালাও পোড়াও বা বিএনপির যে জ্বালাও পোড়াও আন্দোলন, এই জ্বালাও পোড়াও আন্দোলনের কারণে এবং তৎপরবর্তীতে ইউনিয়ন পরিষদের নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচনের কারণে আমরা ওই সময় আর সম্মেলন করতে পারিনি। ইউনিয়ন পরিষদের নির্বাচনের পরেই আপনার এরপরে জাতীয় নির্বাচন এসেছে, জাতীয় নির্বাচনের পরে উপজেলা নির্বাচন, এই সমস্ত কারণে আসলে সম্মেলন আমরা দেখেছি যে 6টিতে আংশিক কমিটি ছিল আর বাকি 7টিতে বলা হচ্ছিল যে 5 ডিসেম্বরের সম্মেলন আগেই পূর্ণাঙ্গ হবে। কত দূরে গিয়েছে কাজ? আমাদের যে ইউনিটগুলোর আপনার যে 6টির সম্মেলন আমরা এর আগে সম্পন্ন করেছিলাম, এগুলোর এগুলোর মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি আমরা ওই সময় গঠন করতে পেরেছিলাম, আর বাকি কমিটিগুলো আমরা গঠন করতে পারিনি। ইতিমধ্যে আমাদের আজকে সিলেট জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা ছিল এবং আমরা আরেকটি জিনিস আমরা এখানে করেছি, আমাদের দলের 13টি যে ইউনিট, এই 13টি ইউনিটকে ভাগ করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি ইউনিটকে আপনার জয়েন্ট সেক্রেটারি, সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক তাদের নেতৃত্বে প্রত্যেকটি ইউনিটকে ভাগ করে দেওয়া হয়েছে এবং একটা গ্রুপ করে দেওয়া হয়েছে ওই অঞ্চলে কাজ করার জন্য বা ওই উপজেলায় কাজ করার জন্য। এবং এই গ্রুপগুলো তারা অত্যন্ত সুন্দরভাবে, অত্যন্ত তৎপরতার সাথে এই কাজগুলো সম্পাদন করেছেন। যখন আপনার আমাদেরকে অক্টোবরে যখন আবার নির্দেশনা দেওয়া হলো যে আগামী ডিসেম্বরে আমাদের জাতীয় সম্মেলন, এই জাতীয় সম্মেলনকে সামনে রেখে আমাদের প্রত্যেকটি ইউনিটের সম্মেলন সম্পাদন করতে হবে, সম্পন্ন করতে হবে, তখনই আবার আমরা কার্যকরী কমিটির সভা আহ্বান করে আমরা আমাদের জেলা কমিটির সম্মেলনের তারিখ নির্ধারণ করলাম এবং প্রত্যেকটি উপজেলার আমরা সম্মেলনের তারিখ নির্ধারণ করি এবং এই তারিখের মধ্যেই আমরা প্রায় প্রত্যেকটি উপজেলার সম্মেলন প্রায় সম্পন্ন হয়ে গেছে। 2টি ইউনিটের বাকি আগামী 24 এবং 25 নভেম্বর সিলেট সদর এবং দক্ষিণ সুরমা এই 2টি ইউনিটের সম্মেলন সম্পন্ন হবে। তো আমরা আশা করি এর মধ্যেই আজকে আমরা আরও 6টি কমিটির অনুমোদন আমাদের সভায় হয়েছে, আর এর আগে একটি কমিটির অনুমোদন হয়েছিল। বাকি কমিটিগুলো আমরা 27 তারিখে আবার মিটিং আছে জেলা কার্যকরী কমিটির, সেই মিটিংয়ে আমরা অনুমোদন দিতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় আসে যে আপনাদের অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন জেলা ইউনিটগুলো যখন হয় সম্মেলনে যে নেতৃত্ব বেরিয়ে আসে, সেটির নেতৃত্ব নির্ধারণ পদ্ধতি কি আসলে? কাউন্সিল নাকি অন্য কোনোভাবে? দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন এবং এর জন্মলগ্ন থেকেই সাধারণ মানুষের কল্যাণকে সামনে রেখেই এই সংগঠনটির জন্ম হয়েছিল। সেই 1949 সালের 23শে জুন যে সংগঠন ঢাকায় জন্মগ্রহণ করেছিল, তার ধারাবাহিকতায় 1955 সালে এটি আওয়ামী মুসলিম লীগ, মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগ নাম ধারণ করে এবং অসাম্প্রদায়িক একটি রাজনৈতিক সংগঠনে পরিণত হয় এবং তৎপরবর্তীতে প্রতিটি সম্মেলনই আপনার যথাসময়ে হওয়ার চেষ্টা করা হয়েছে এবং আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সংগঠনের নেতৃত্বে ছিলেন। প্রথম যিনি সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক শামসুল হক সাহেব ছিলেন এবং তৎপরবর্তীতে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমদ এরা নেতৃত্বে ছিলেন, জিল্লুর রহমান নেতৃত্বে ছিলেন। শেখ হাসিনা যখন দেশে এসেছেন তাকে সভাপতির
দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি মানে একাধারে এখন নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তো তার নেতৃত্বের কারণেই আজকে সংগঠনটি এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে আমরা একটা শক্তিশালী সংগঠনে এখন পরিণত হয়েছি। তো আমাদের এই সংগঠনের আপনি যে প্রশ্নটি করেছেন যে আমরা এই সম্মেলনের নেতৃত্ব কীভাবে তৈরি, নেতৃত্ব সবসময় গণতান্ত্রিক পদ্ধতিতে হয় থাকে, জাতীয়ভাবেও গণতান্ত্রিক পদ্ধতিতে কাউন্সিলরদের মতামত নিয়েই কমিটিগুলো গঠন হয়ে থাকে। তো আমাদের আপনার উপজেলাগুলোতে আমরা যে কমিটিগুলো এখন করছি সেটিও কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে, কোথাও আমরা চেষ্টা করেছি আলাপ আলোচনার মাধ্যমে এবং কাউন্সিলররা মতামত দিয়েছেন স্বচ্ছতার ভিত্তিতে। কাউন্সিলররা আপনার যখন মতামত দেন যে জেলা নেতৃবৃন্দ বা উপস্থিত নেতৃবৃন্দ আপনারা যেটি সিদ্ধান্ত গ্রহণ করবেন আমরা সেটাকে মেনে নেব। এই পদ্ধতিতে আলাপ আলোচনার মাধ্যমে অনেক সময় নেতৃত্ব নির্বাচিত হয়ে থাকে এবং যে জায়গায় আপনার কখনো কখনো আমরা কোনো জায়গায় ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করে থাকি। তো এটা গণতান্ত্রিক পদ্ধতিতেই নেতৃত্ব নির্বাচিত হয়ে থাকে। জেলা সম্মেলনে আসলে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আমরা যদি ভোটের মাধ্যমেও হয় আমরা সেটাকেও স্বাগত জানাই। আবার আমাদের কাউন্সিলররা সবাই যদি নেত্রীর যে প্রতিনিধিরা এখানে উপস্থিত থাকবেন, আমাদের দলের সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন, তার কাছে যদি ছেড়ে দেওয়া হয় তিনি যে নেতৃবৃন্দের নাম ঘোষণা করবেন বা যাদেরকে নেতৃত্বে নিয়ে আসবেন তিনি নিশ্চয়ই যাচাই বাছাই করে তাদের ত্যাগ তিতিক্ষা সব কিছু বিবেচনা করে যে নেতৃত্ব ঘোষণা দেবেন বা যে নেতৃত্ব নিয়ে আসবেন সেটাকে সব কাউন্সিলররাই স্বাগত জানাবেন। কত সদস্য বিশিষ্ট জেলা কমিটি হয় আপনাদের? আমাদের 75, এবার সংশোধনী হয়েছে 75 সদস্য বিশিষ্ট কমিটি, আগে 71 ছিল, এখন 75 হবে। সম্মেলনের সময় বোধহয় শুধু সভাপতি সাধারণ সম্পাদকের নাম আসবে। সম্মেলনে সম্ভবত এবার সভাপতি সাধারণ সম্পাদকের না, কারণ পূর্ণাঙ্গ কমিটি করতে হলে একটু সময়ের প্রয়োজন হয়। এটা হয়তো আপনার সপ্তাহ বা 15 দিন পরে পূর্ণাঙ্গ কমিটি হয়ে যাবে আমাদের, অর্থাৎ জাতীয় সম্মেলনের পূর্বেই পূর্ণাঙ্গ কমিটি হয়ে যাবে, এটা আমরা বিশ্বাস করি। যে একটি অভিযোগ থাকে, এটি সমসাময়িক রাজনীতিতে খুব জনপ্রিয় একটি কথা, যে হাইব্রিড বা অন্য দল থেকে আওয়ামী লীগের ছায়া এসে প্রশ্রয় নেয়া। কখনো কখনো আপনারা যারা নেতা আছেন তাদের বিরুদ্ধে অভিযোগটা চলে আসে যে আপনাদের আশ্রয়ে প্রশ্রয় অন্য দল থেকে আওয়ামী লীগের বন্ধু সেজে সুসময়ে আওয়ামী লীগে স্থান করে নিচ্ছে। সিলেট আওয়ামী লীগে এই ধরনের কোনো আপনাদের দেখা বা এই ধরনের কোনো বিষয় আছে কিনা, থাকলে সেটির প্রতিকারে বা প্রতিরোধে আপনারা কি করছেন? দেখুন, আওয়ামী লীগ একটি পুর খাওয়া রাজনৈতিক সংগঠন। স্বাধীনতার পরে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে মাত্র 3.5 বছর এই দল ক্ষমতায় ছিল। 1975 সালের 15ই আগস্টের কালো রাত্রিতে জাতির জনক বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করার পর এবং জাতীয় নেতাদের নির্মমভাবে হত্যা করার মধ্য দিয়ে যে সামরিক স্বৈরশাসন দেশের বুকে চাপিয়ে দেওয়া হয়েছিল, দীর্ঘ 21 বছর আমাদের অনেক লড়াই সংগ্রাম করতে হয়েছে। এই 21 বছর আমরা ক্ষমতার বাইরে ছিলাম। শুধু 21 বছর না, 21 বছর এরপরে আরও 7 বছর আমরা ক্ষমতার বাইরে ছিলাম। এই ক্ষমতার বাইরে থাকাকালীন সময়ে আমাদের হাজার হাজার নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছেন মানুষদেরকে বিভিন্নভাবে। এমনকি 2004 সালে যে বিএনপি 4 দলীয় জোট যখন ক্ষমতায় আসে তখনও আমাদের বেছে বেছে অনেক নেতাদেরকে হত্যা করা হয়েছে। আমরা যদি শাহ এম এস কিবরিয়া সাহেবের কথা বলি, আমরা যদি আহসানুল্লাহ মাস্টারের কথা বলি, আমরা যদি আপনার এই ইয়ের কথা বলি, খুলনার আলিমাম সাহেবের কথা বলি, অনেক মানুষদের আমাদের হত্যা করা হয়েছে। তো এই মানুষগুলোকে বেছে বেছে হত্যা করা হয়েছে। আমাদের সিলেটে বোমা নিক্ষেপ করা হয়েছে, গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে আমাদের দলের নেতৃত্বকে শূন্য করে দেওয়ার জন্য। এখানে বদরুদ্দিন কামরান সহ আওয়ামী লীগের মিসবাউদ্দিন সিরাজ সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ যে মিটিংয়ে ছিলেন সেখানে গ্রেনেড হামলা হয়েছে। আমাদের সৈয়দা জেবুন্নেসা হক, সাবেক মহিলা সাংসদ, তার ভাষায় গ্রেনেড হামলা হয়েছে। এর উদ্দেশ্যই হচ্ছে যে আওয়ামী লীগকে শেষ করে দেওয়া, নিশ্চিহ্ন করে দেওয়া যায়। তো তারা যখনই অগণতান্ত্রিক পদ্ধতিতে তারা চায় যে আমাদেরকে শেষ করে দিয়ে, নিশ্চিহ্ন করে দিয়ে তারা এই দেশটাকে লুটিপুটে খেতে, সেই লোকগুলোই তারা বিভিন্ন অপচেষ্টা করেছে। সেই অপচেষ্টা থেকে বেরিয়ে এসে আজকে 21 বছর পরে আওয়ামী লীগ 1996 সালে ক্ষমতায় গিয়েছে। 5 বছর ক্ষমতায় ছিল, আবার ষড়যন্ত্রের মাধ্যমে 2001 সালের নির্বাচনে আমাদেরকে পরাজিত করা হয়েছে। 2008 সালের 29শে ডিসেম্বরের নির্বাচনের পরে
আমাদের যে নির্বাচনী ইশতেহার ছিল, আমাদের নেত্রী অত্যন্ত সুস্পষ্টভাবে সেই নির্বাচনী ইশতেহারে বলেছিলেন যে আমরা যদি এখন ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করব। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার ওই সময় রহিত করা হয়েছিল, আপনি জানেন, ইন্ডিমনিটি অধ্যাদেশের মধ্য দিয়ে। সেই বিচার বাংলাদেশে এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে হয়েছে। এর আগে কিন্তু কেউ উদ্যোগ নেয় নাই, আইনের শাসন বাংলাদেশে ছিল না। সেটি করা হয়েছে এবং তাদের ফাঁসির রায়টা কার্যকর করা হয়েছে কিন্তু আবার 2008 সালে ক্ষমতায় আসার পরে, 29শে ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পরে। সুতরাং এই যে দীর্ঘ পথ পরিক্রমায় আজকে আমরা 3 টার্ম, অর্থাৎ একটানা 3 বারের মতো আমরা বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আজকে দেশের উন্নয়ন অগ্রগতিকে সামনে রেখে সমস্ত মানুষ আমরা মনে করি যে ঐক্যবদ্ধ, যে মানুষ শান্তি চায়। এই শান্তির পক্ষে মানুষ আছে বিধায় আজকে আমাদেরকে সাপোর্ট করতেছে। আর এই কারণেই এই 3 টানা আওয়ামী লীগ একটানা 3 বার ক্ষমতায় থাকার কারণে অনেক সুবিধাবাদীরা, যারা বিভিন্ন সময় আওয়ামী লীগের বিরুদ্ধাচারণ করেছে, যারা বিভিন্ন সুযোগ সুবিধা নেবার চেষ্টা করে, তারা এখন ক্ষমতার কাছাকাছি থাকার জন্য অনেক সময় দলের ভিতরে ঢোকার চেষ্টা করে। তো আমাদের কেন্দ্র থেকে সুস্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে এদেরকে অনুপ্রবেশকারী যারা তাদের ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য, সুবিধা নেওয়ার জন্য যারা দলে অনুপ্রবেশ করে, তাদেরকে কোনোভাবেই দলে নেওয়া যাবে না। তো এটা আমরা সতর্কতার সাথে আমরা এটা পর্যবেক্ষণ করছি, অবলোকন করছি এবং যে জায়গায় আপনার এগুলোর বিরুদ্ধে কমপ্লেইন আসতেছে, তাদেরকে আমরা দলে রাখতেছি না। এমনকি কাউন্সিলররা, যে কাউন্সিলর তালিকা হয়, সেই কাউন্সিলর তালিকায় যদি কোনো রাজাকারের নাম চলে আসে বা কোনো অনুপ্রবেশকারী যে বিতর্কিত কেউ চলে আসে, তাহলে তার নামটাও আমরা বাদ দিয়ে দিচ্ছি। এবং এটা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে 2009 সালের পূর্বে যারা দলের মধ্যে আছেন, 2009 সালের পূর্ব থেকে তারাই এখানে নেতৃত্বে বা ইয়েতে আসতে পারবেন, অন্য কেউ যাতে না সরাসরি নেতৃত্বে না আসতে পারে সেদিকটা লক্ষ্য করার জন্য, এবং সেদিক লক্ষ্য রেখেই আমরা কাজ করতেছি। তো অনুপ্রবেশকারীরা অনেক সময় যেটি বললাম যে দীর্ঘদিন আমরা ক্ষমতায় আছি, এখন সুযোগ নেওয়ার জন্য, সেই সুযোগটা নেওয়ার জন্য অনেকের কাঁধে ভর করে চেষ্টা করে দলে ঢুকে যাওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা কঠোর মনোভাব পোষণ করছি। বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যমণি দলীয় সভানেত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি তারুণ্য নির্ভর বাংলাদেশ চাচ্ছেন এবং সকল ক্ষেত্রেই তিনি নেতৃত্বে তরুণদের নিয়ে আসার চেষ্টা করছেন। এবারের সিলেট জেলা সম্মেলনে আপনারা তরুণ নেতৃত্বদেরকে সামনে আনার কোনো পরিকল্পনা আছে কিনা? আমরা তো আশাবাদী যে তরুণ নেতৃত্বকে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সভানেত্রী চেষ্টা করছেন সামনে নিয়ে আসার জন্য। কারণ তারুণ্যে উদ্দীপ্ত যে নেতৃত্ব, সেই নেতৃত্বের মাধ্যমেই কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়েছে। আমরা বঙ্গবন্ধু যখন মৃত্যুবরণ করেন তার বয়স হয়েছিল 55 বছর। সুতরাং আমরা এখন যে নেতৃত্ব আছে বা যে নেতৃত্ব আমরা আশা করি, ইতিমধ্যেই যুবলীগের সম্মেলনে আপনি দেখেছেন, যুবলীগের সম্মেলন সামনে 23 তারিখে, সেই সম্মেলনে নেতৃত্বের একটা বয়সসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে, যুবলীগ কারা করবেন। আপনি জানেন যে ওই যে বিভিন্ন বিষয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাদেরকে বাদ দেওয়া হয়েছে আপনার ইয়ে থেকে। এই যে গত কয়েকদিন আগে সম্মেলন হয়ে গেল আমাদের স্বেচ্ছাসেবক লীগের, বা শ্রমিক লীগের, কৃষক লীগের, তাদেরকে নতুন নেতৃত্ব নিয়ে আসা হচ্ছে। তো আমরা আশা করি সিলেটের যে সম্মেলন হবে সেই সম্মেলনেও তরুণদের এবং যারা প্রবীণ আছেন তাদের সমন্বয়ে যাতে একটি ইয়ে হয়। কারণ প্রবীণরা দীর্ঘদিনের পুরখাওয়া মানুষ, তাদের একটা অভিজ্ঞতার ভান্ডার আছে। সেই অভিজ্ঞতা এবং তার তরুণদের উদ্দীপনা, এই দুটোকে কাজে লাগিয়ে যদি সমন্বয় করে যদি একসাথে চলা যায়, তাহলে দলকে আরও সুসংগঠিত করে গণমানুষের কাছাকাছি সংগঠনকে আরও বেশি করে নিয়ে যাওয়া যাবে। জনাব অধ্যক্ষ সুজাত আলী রফিক, আপনার কিন্তু একমাত্র পরিচয় আপনি রাজনীতিবিদ নন, পাশাপাশি আপনি একজন শিক্ষাবিদ, একটি কলেজের অধ্যক্ষ, এছাড়াও আপনি আইন পেশার সাথেও আপনার নামটি সংযুক্ত আছে, আপনি একজন অ্যাডভোকেট আছেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে। সর্বশেষ প্রশ্ন, প্রার্থিতা আপনার নাম আসছে কিনা প্রার্থিতায়? আপনি প্রার্থী হবেন কিনা সম্মেলনে? যদি আমার কাউন্সিল অধিবেশনে প্রার্থিতার যদি আহ্বান করা হয়, তাহলে নিশ্চয়ই সেখানে আমার যারা শুভার্থী আছেন তারা নিশ্চয়ই আমার নাম প্রস্তাব করবেন।
আমি আশা করি তারা যদি মনে করেন যে আমার নেতৃত্বের মাধ্যমে দলকে আরও সুসংগঠিত করা সম্ভব, নিষ্ঠা এবং দক্ষতার সাথে দল পরিচালনা করতে পারবো, এই বিশ্বাস যদি তাদের মধ্যে থাকে, নিশ্চয়ই আমার নাম আসবে, আমি আশাবাদী। এবং আমরা আশা করি দীর্ঘদিন রাজনীতি করেছি, দীর্ঘদিন ধরে এই সংগঠনের সাথে জড়িত আছি। এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আপনার খালেদা জিয়ার সরকারের বিরুদ্ধে যে স্বৈর শাসনের বিরুদ্ধে যে আন্দোলন, সবগুলোতেই ছিলাম। এবং এই সিলেটে সাম্প্রদায়িকতা বিরোধী যে আন্দোলন 1988 সালে হয়েছিল জামাত শিবিরের বিরুদ্ধে, সেই আন্দোলনেও ছিলাম। এবং কারাগারেও গিয়েছি, বারবার কারাগারে নির্যাতন ভোগ করেছি। এখানে সিলেটের ছাত্রদলের একটি ছেলে মৃত্যুবরণ করেছিল 1991 সালে। মাহবুব, সেই মাহবুবের যে মামলা ছিল, সেই মামলায় আমাকেও আসামি করা হয়েছিল আমার অন্য সাথীদের সাথে। তো 91-এ আপনার আওয়ামী লীগকে তারা একেবারে সিলেট থেকে বিতাড়িত করে দিয়েছিল। আওয়ামী লীগ কেউ বললে তাদেরকে ধরে নিয়ে পিটাতো, এইরকম একটি পরিস্থিতি ছিল। সেই ভয়াবহ পরিস্থিতি থেকে আবার আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করে সিলেটে আওয়ামী লীগকে সংগঠিত করার কাজে আমি আত্মনিয়োগ করেছিলাম আমার সাথীদের সাথে। তো আজকে আশা করি যে যদি আমি এটা বিশ্বাস করি যে নেত্রী যেভাবে চুলচেরা বিশ্লেষণ করে নেতৃত্ব নির্বাচন করেন, যদি ভোটের মাধ্যমেও হয়, কাউন্সিলরের ভোটের মাধ্যমে, সেখানেও আমি প্রস্তুত আছি। আবার যদি নেত্রী যেটি করেন, নেত্রী নিশ্চয়ই সব খবরাখবর নেত্রী রাখেন, আমাদের নেত্রীর কাছে সব খবরই আছে। তো সেই ক্ষেত্রে যদি আমাকে দায়িত্ব দেওয়া হয়, আমি এখন যুগ্ম সাধারণ সম্পাদকের পদে আছি, যদি দায়িত্ব দেওয়া হয় আমি যথাযথভাবে নিষ্ঠার সাথে, দক্ষতার সাথে এবং সর্বোপরি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে আমার দলকে সংগঠিত করার কাজে আমি আত্মনিয়োগ করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য। সর্বশেষ রাজদরবারের দর্শক শ্রোতার উদ্দেশ্যে যদি কিছু বলা। আমি রাজদরবারের দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাই এবং আজকের এই অনুষ্ঠানে রাজদরবারে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। যারা এই ক্যামেরার পিছনে যারা কাজ করছেন, সাংবাদিক ভাইরা, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। সবাইকে এটাই বলবো যে আসুন, আমাদের এই বাংলাদেশটি আজকে হাঁটতে হাঁটতে অনেক দূরে এগিয়ে গেছে। আমরা এখন উন্নয়নের মহাসড়কে আমরা আরোহণ করছি। সেই ক্ষেত্রে আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন। আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যদি কাজ করি, তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠন খুবই সম্ভব, যেটি আর বেশি দূরে নয়। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম অধ্যক্ষ সুজাত আলী রফিকের সাথে। বিশেষ করে আগামী 5ই ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলার যে সম্মেলন, সেটিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন ধরনের অভিযোগ কিংবা অনুযোগ সব কিছু নিয়ে কথা বলছিলাম। পাশাপাশি তিনি আশা ব্যক্ত করলেন যে সম্মেলনটি অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে হবে এবং নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে। এবং তিনি এও প্রত্যাশা করলেন যে এখন থেকে যেন সম্মেলনগুলো আরও কম সময়ে গঠনতন্ত্র অনুযায়ী যেন হয়, তাতে করে নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে। পাশাপাশি বিভিন্ন ধরনের যে কাজগুলো করা অতীতে সম্ভব হয়নি, সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ তিনি করলেন। আগামীতে কেন বা এগুলো সম্ভব হবে এবং নতুন একটি বাংলাদেশের জন্য, আগামী সুন্দর একটি বাংলাদেশের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলার ইউনিটটি কীভাবে কাজ করবে সে সম্পর্কে দিক নির্দেশনামূলক কিছু কথা বললেন, নিজের আশা প্রত্যাশা ব্যক্ত করলেন রাজদরবারের সকল দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে। প্রিয় দর্শক, দেখা হচ্ছে আগামী পর্বে একই সময়ে রাজদরবারের পর্দায় অন্য কোনো বিষয়, অন্য কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত বাংলাদেশের সাথে আমি আপনাকে আরেকটা বিষয় বলতে চাই, মানে রাজদরবারের মাধ্যমে যে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী 5 তারিখের সম্মেলনে আপনারা আসবেন। জি, অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।